আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একেবারে নিঃসন্দেহে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান রয়েছে আজও কিন্তু আমরা কৃতজ্ঞতার সহিত স্মরণ করি। 1971 সালে বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষকে ভারতের বাংলাদেশের বর্ডারের সঙ্গে যে অঙ্গরাজ্যগুলো রয়েছে এই অঙ্গরাজ্যের মানুষ তাদের জায়গা জমি ছেড়ে দিয়ে 1.5 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ত্র দেওয়া, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া সেগুলো তো অন্য বিষয়। এই 1.5 কোটি মানুষকে দীর্ঘ 9 মাস খাবার, ওষুধ এবং চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন তারা। 1.5 কোটি মানুষ, বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি। সেই হিসাবে বাংলাদেশের প্রতি 5 জনের একজন ওই সময় ভারতে অবস্থান করছিল। ভারতের ইস্টার্ন কমান্ড আমাদের জন্য যা করেছিল আজও পর্যন্ত আমরা কৃতজ্ঞতার সহিত সেটা স্মরণ করি। তবে ভারতকে বুঝতে হবে, একটি কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞতার সহিত স্মরণ করবে, তবে কৃতজ্ঞতাকে কখনোই এই জায়গায় দাস হিসাবে চিন্তা করা যাবে না। বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য নয়, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সুতরাং স্বাধীন সার্বভৌম আইনের অধীনে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ভারতের রাখতে হবে এবং বাংলাদেশও ভারতের সঙ্গে সেই আইন অনুযায়ী এবং দেশের স্বার্থ অনুযায়ী সুসম্পর্ক রাখবে। এটি হলো বাস্তবতা। তবে অনৈতিক কোনো দাবি এবং অনৈতিক কোনো সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিলে বাংলাদেশ মানবে না। দেখুন, বর্তমান ভারতের বিজেপি সরকার RSS এর যে অখণ্ড ভারত স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের সরাসরি পরিকল্পনারই অংশ। 1971 সালে আমাদের হাতে কিছুই ছিল না, তারপরও কিন্তু দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। পাকিস্তানের মতো একটি ট্রেন্ড আর্মির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জয়লাভও করেছি। আজকে তো আমাদের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। হতে পারে যে ভারতের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি আমাদের কম্পেয়ার চলে না, তবে এই জায়গায় একটা জিনিস স্মরণে রাখতে হবে, নিজের অস্তিত্ব এবং মাতৃভূমির জন্য যারা লড়াই করে এখানে অস্ত্রের কম্পেয়ার চলে না। এখানে আত্মত্যাগের মহিমাটাই হলো সর্ববৃহৎ শক্তি এবং যারা আত্মত্যাগ করতে পারে তাদের যুদ্ধের ক্ষেত্রে হারানো যায় না। তবে এই জায়গায় একটা জিনিস গুরুত্ব সহকারে বুঝতে হবে, ভারত এবং বাংলাদেশের মানুষ উভয়কেই বুঝতে হবে যে এই যে যুদ্ধ এবং এই যে উত্তেজনা চলছে সেটা কি দেশের স্বার্থে না কোনো দলের স্বার্থে। আমাদের এই দেশপ্রেম এবং আমাদের অনুভূতির জায়গাটা দুই দেশের রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিনা সেই জিনিসটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে মেজর হাফিজের পক্ষ থেকে রিসেন্টলি তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা সামরিক ট্রেনিং দেব প্রত্যেকটি ছাত্রকে, যাতে তারা অ্যাসল্ট রাইফেল পরিচালনা করতে পারে। যদি ভারত আক্রমণ করে তাহলে এদের মাধ্যমেই কিন্তু প্রতিরোধটা গড়ে তোলা যাবে। যার জন্য তিনি এমনটাই প্রস্তাব করেছেন যে আধা সামরিক বা পুরো সামরিকভাবে সকলকে ট্রেনিং দিতে হবে যারা উপযুক্ত রয়েছে। এখন এই যে সামরিক ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই এটা ভালো প্রস্তাব, তবে বর্তমান সময়ে এটা কার্যকর নয় এবং এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে জিনিসগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক বড় বড় দলগুলো অনেকটা নিশ্চুপ এবং বর্তমান বাংলাদেশের মানুষের পুরো দৃষ্টিকোণ অন্যদিকে নিয়ে যাচ্ছে। অথচ সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু তারা কোনো ধরনের কথা বলছে না, সম্পূর্ণভাবে সেই জিনিসটা এড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রায় 50 বছরের বেশি সময় হয়ে গেছে স্বাধীনতার। এত বছর পার হলেও আমরা এখনো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শক্তিশালী একটা রাষ্ট্রীয় সামরিক নীতি পাইনি। যে সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, তবে রাষ্ট্রের এই সামরিক নীতি কোনোভাবে পরিবর্তন করা যাবে না। সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য যেই প্রকল্পে হাতে নেওয়া হবে বা যেই অস্ত্র ক্রয়ের প্রক্রিয়ায় চালানো হবে সেটা বাতিল করা যাবে না। জনগণকে সামরিক ট্রেনিং এর কথা তারা বলছেন, তবে এই প্রশ্নের উত্তর কিন্তু দিচ্ছেন না যে চীনের সাবমেরিন ঘাঁটি বাংলাদেশের নির্মাণ প্রকল্প কেন বন্ধ। বাংলাদেশের ভেতরে চীনের নরনকোর যে মিসাইল তৈরির প্রজেক্ট ছিল সেই প্রকল্প কেন বন্ধ। কেন সামরিক অগ্রগতির এইগুলো আমরা কোনোভাবে আর রান করছি না? কি কারণে আমাদের সামরিক নীতি হঠাৎ করে কেন পরিবর্তন হয়ে গেল?
এই বিষয়ে কিন্তু তারা কোনো মুখ খুলছে না। আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাৎসরিক সামরিক বাজেট তাদের জিডিপির 2.4%, মায়ানমারের সামরিক বাজেট তাদের জিডিপির 3%, পাকিস্তানের এক সময় প্রায় 2.7% থাকলেও বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে তাদের জিডিপির বর্তমান যে সামরিক বাজেট সেটা 1.7%। তবে বাংলাদেশের প্রায় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 1.1%-এর বাইরে আমরা সামরিক যে বাজেট রয়েছে সেটা যেতে পারিনি। এই জায়গায় কেন রাজনৈতিক দলগুলো এসে প্রতিশ্রুতি দিচ্ছে না যে আমরা ক্ষমতায় গেলে এই সামরিক বাজেট 3% জিডিপির নিয়ে যাব, এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এখান থেকে পিছু হটব না। এই ধরনের সুনির্দিষ্ট বক্তব্য কেন দেওয়া হচ্ছে না? বলা হচ্ছে আই ওয়াশিং কথা, যে আমরা ট্রেনিং দেব। কেন এই কথা বলা হচ্ছে না যে ক্ষমতায় গেলে দরকার পড়লে ঘাস খাবো, দরকার পড়লে দেশের অর্থনীতি যত সংকটেই থাক আমাদের এই সামরিক অগ্রগতি থামবে না, আমাদের সামরিক বাজেট 2-এর উপরে সব সময় থাকবে? এই ধরনের ঘোষণা কেন আসছে না? দেখুন, যে কোনো ফ্রন্টলাইনের যুদ্ধে আর্টিলারির একটা বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে আর্টিলারি শেল ফায়ারের মাধ্যমে পরিস্থিতি পাল্টে দেওয়া যায়। হিসাব বলছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে প্রতিদিন 15,000-এর বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। আমরা বাংলাদেশের নতুন যুদ্ধ বিমান ক্রয়ের কথা বলছি, মাল্টি রোল যুদ্ধ বিমান। আমরা বলছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা। তবে অবাক করা বিষয় হলো যে বাংলাদেশের ভেতর এখনো কোনো ধরনের আর্টিলারি শেল উৎপাদন হয় না। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেন্ডারের মাধ্যমে আমদানি করতে হয়, আর এই আমদানি প্রক্রিয়াটাও কিন্তু জটিল। 5 থেকে 6 মাস লাগে এই আর্টিলারি আমদানি করতে। রিসেন্টলি পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে, যার পরিমাণও কিন্তু অনেকটা বেশি নয়। মানে বলতে পারেন যে 10-12 হাজার কিন্তু আমদানি করা হয় দীর্ঘ একটা সময়ের পর। যুদ্ধক্ষেত্রে এটা অনেকটা দাঁতের ভেতর যে খিলাই করে সেরকম। নিজের দেশের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই আর্টিলারি উৎপাদনের ফ্যাক্টরি নির্মাণ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আর বর্তমান পৃথিবীতে এই আর্টিলারি উৎপাদনের সর্বাধুনিক এবং সবথেকে বেশি উৎপাদন সক্ষম যে আর্টিলারি প্রজেক্ট রয়েছে সেটা চীনের নরেনকো কোম্পানি তৈরি করে দিতে পারে। চীনের বিখ্যাত ভ্যানগার্ড কোম্পানি তার অধীনে বাংলাদেশে এই বড় আকারের মিসাইল তৈরির প্লান্ট এবং আর্টিলারি তৈরির প্লান্ট তৈরির কাজ করছিল। হঠাৎ করে কেন এটা বন্ধ হয়ে গেল? হঠাৎ করে কেন চীন তার সকল ইঞ্জিনিয়ার এবং সকল যে টেকনোলজি যারা ইনস্ট্রাক্টর ছিলেন তাদের হটিয়ে নিল বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে তারা চলে গেল, এর কারণ কি? এর ব্যাখ্যা কিন্তু জানা দরকার। আমাদের সামরিক বাহিনীর যে স্ট্র্যাটেজি এবং ইকুইপমেন্ট ভ্যালিডিটি সেটা পরিষ্কারভাবে দিক নির্দেশনা দেয় যে চীনের সহযোগিতা ব্যতীত আমরা কোনো যুদ্ধ করতে পারবো না। সেটা ভারতের বিরুদ্ধে বলেন কিংবা মায়ানমারের বিরুদ্ধে, আমাদের যাওয়ার সুযোগ নেই। কারণ একটা সময় পশ্চিমা বিশ্ব আমাদের অস্ত্রই দিত না, সেই জায়গায় চীনা অস্ত্রে সুসজ্জিত হয়েই আজকের যে সামরিক বাহিনী বলেন সেটা আমরা গঠন করতে পেরেছি। বর্তমানে 70 থেকে 75% সমরাস্ত্রের যে লজিস্টিক সাপোর্ট সেটা চীন থেকে আসে এবং চীন থেকে আসতে হবে, এর বিকল্প নেই। তাহলে চীনের বিরুদ্ধে গিয়ে কেন পশ্চিমা হাত ধরে আমরা এত উচ্চ লম্ফ করছি? অথচ চীনের মাধ্যমে আমরা সক্ষমতার বৃদ্ধি করতে পারতাম। আজকে পাকিস্তান থেকে আমরা আর্টিলারি আমদানি করছি, খারাপ কিছু নয়, আরো আমদানি করলে আমদানি করা যাক। তবে আমদানি আর কতদিন? আমরা স্থানীয়ভাবে আর্টিলারি উৎপাদনের কারখানায় কিন্তু নরেনকোর সহযোগিতায় করতে পারতাম, সেই দিকে আমরা কেন ধাবিত হচ্ছি না? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এই সকল বিষয়ের সমাধান না করে বা উত্তর না নিয়েই আমরা কি অন্য দিকে ধাবিত হচ্ছি বা আমাদের কি অন্য দিকে ঘোরানো হচ্ছে? বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে